সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার sharebusiness24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পুঁজিবাজারের যে ঊর্ধ্বমুখী ট্রেন্ড সেটা কিন্তু অব্যাহত ছিল। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 32 পয়েন্ট বেড়ে 5068 পয়েন্টে উঠে এসেছে। অন্যদিকে আজ ঢাকার পুঁজিবাজারে 679 কোটি টাকার লেনদেন হয়েছে। অবশ্য আগের কার্যদিবসে যেখানে 690 কোটি টাকার লেনদেন হয়েছিল। আজ 196টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 128টির এবং 70টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আজ আরেকটি বিষয় লক্ষণীয় যে আজ বেশ কিছু প্রতিষ্ঠান হল্টেড হয়েছে। প্রথমেই আমরা দেখব যে দেশ গার্মেন্টস, এই প্রতিষ্ঠানটির দর আজ 11 টাকা 20 পয়সা বেড়ে 123 টাকা 60 পয়সায় হল্টেড হয়েছে। আমরা যদি এই শেয়ারটি লক্ষ্য করি যে গত 29 মে এই প্রতিষ্ঠানটির দর ছিল 66 টাকা 20 পয়সা, সেখান থেকে কিন্তু বেড়ে এখন দাঁড়িয়েছে 123 টাকা 60 পয়সায় হল্টেড হয়েছে। অর্থাৎ একটি শেয়ারেই কিন্তু প্রায় দ্বিগুণের কাছাকাছি চলে গেছে। সুতরাং ভালো শেয়ার যদি বাছাই করা যায় এবং এই ট্রেন্ডগুলো যদি ধরা যায় তাহলে কিন্তু এই যে মন্দা বাজার থেকেও কিন্তু এই প্রফিট ট্যাগ করা যায়, সেটা হলো এই দেশ গার্মেন্টস একটি উদাহরণ। এরপরে যে প্রতিষ্ঠানটি হল্টেড হয়েছে সেই প্রতিষ্ঠানটি যদি আমরা দেখি যে এনার্জি পাওয়ার জেনারেশন লিমিটেড, এই প্রতিষ্ঠানটি দর গত 15ই মে ছিল 14 টাকা 30 পয়সা, সেখান থেকে কিন্তু বেড়ে এই প্রতিষ্ঠানটির দর এখন দাঁড়িয়েছে 18 টাকা 20 পয়সা। অবশ্য এই প্রতিষ্ঠানটির 2025 সালের 16ই মার্চ ছিল কিন্তু 22 টাকা 90 পয়সা, সেখান থেকে কিন্তু টানা পতনের পরে এই প্রতিষ্ঠানটি 15ই মে দাঁড়িয়েছিল 14 টাকা 30 পয়সা, সেখান থেকে এখন ঊর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে এবং আজ প্রতিষ্ঠানটি হল্টেড হলো। এবং আরও কিছু প্রতিষ্ঠান হল্টেড হয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে ফরচুন শুজ লিমিটেড, এই প্রতিষ্ঠানটির দর 1 টাকা 50 পয়সা বেড়ে আজ 16 টাকা 90 পয়সায় হল্টেড হয়েছে। এই প্রতিষ্ঠানটির যদিও দেখি যে গত 25 মে প্রতিষ্ঠানটির দর ছিল 14 টাকা 20 পয়সা, সেখান থেকে দর বেড়ে আজ কিন্তু ধারাবাহিকভাবে 16 টাকা 78 পয়সায় বা 16 টাকা 90 পয়সায় দাঁড়িয়েছে। আজ 16 টাকা 78 পয়সা ছিল এর আগে, তারপরে আজ কিন্তু 16 টাকা 90 পয়সায় হল্টেড হয়েছে। ফরচুন শুজের পরে আমরা যে প্রতিষ্ঠানটি দেখব জেমিনি সিফুড, জেমিনি সিফুড আজ হল্টেড হয়েছে 12 টাকা 40 পয়সা দর বেড়ে 137 টাকা 30 পয়সায় হল্টেড হয়েছে। এই প্রতিষ্ঠানটির যদি আমরা অ্যানালাইসিস করে দেখি যে এই প্রতিষ্ঠানটি দর সর্বশেষ 28 মে ছিল 104 টাকা 10 পয়সা, সেখান থেকে কিন্তু আজ এই প্রতিষ্ঠানের দর বেড়ে 137 টাকা 30 পয়সায় বেড়েছে। অর্থাৎ এই যে ট্রেন্ডগুলা দেখানোর মানে হচ্ছে যে এই বাজারেও, মন্দা বাজারেও যেসব শেয়ারের দর ধীরে ধীরে বেড়েছে তার একটি উদাহরণ। তারপরে অনেকদিন পরে কিন্তু হল্টেড হলো ন্যাশনাল ব্যাংক এনবিএল। নানা ধরনের নেগেটিভ খবরের মধ্যে এবং যাচ্ছে মাঝে মধ্যে এই প্রতিষ্ঠানটিকে ঘিরে, ন্যাশনাল ব্যাংকে ঘিরে যে একটা আশার যে আব্দুল আউয়াল মিন্টু ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ীতে সেই তার নিয়ন্ত্রণে এই ব্যাংকটি ভালো করবে, সেই আশায় থেকে কিন্তু বেড়েছিল। মাঝখানে কিন্তু নানা ধরনের সংকটের মধ্যে খবর ছড়িয়ে পড়েছিল, সেই খবরে কিন্তু প্রতিষ্ঠান নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল। এখন কিন্তু গত 2 কার্যদিবস কিন্তু এই প্রতিষ্ঠানটির ঊর্ধ্বমুখী ট্রেন্ড লক্ষ্য করা। আজ হল্টেড হয়ে প্রতিষ্ঠানটির দর সর্বশেষ 4 টাকায় দাঁড়িয়ে দিচ্ছে। আজ কিন্তু 30 পয়সা দর বেড়েছে শেয়ার প্রতি। অর্থাৎ 4 টাকার শেয়ারে যদি 30 পয়সা দর বেড়ে তাহলে কিন্তু বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতাই লক্ষ্য করা গেল। এরপরে দেখব যে রহিম টেক্সটাইল মিলস, এই প্রতিষ্ঠানটির দর আজ 14 টাকা বেড়ে 154 টাকা 20 পয়সায় হল্টেড হয়েছে। রহিম টেক্সটাইলের দর দেখি যে সর্বশেষ এই প্রতিষ্ঠান 24 মে, অর্থাৎ গত কয়েক মাসের মধ্যে কিন্তু সর্বনিম্ন দরে ছিল। এই প্রতিষ্ঠানটির দর ছিল 100 টাকায়, সেখান থেকে কিন্তু দর বেড়ে এই প্রতিষ্ঠানটির দর আজ দাঁড়িয়েছে 154 টাকা 20 পয়সায় আজ হল্টেড হয়েছে।
সুতরাং এই প্রতিষ্ঠানটিও কিন্তু যেসব বিনিয়োগকারীরা হোল্ড করেছেন তারা কিন্তু এই প্রতিষ্ঠানটি থেকে একটা ভালো পরিমাণে লভ্যাংশই নিয়েছেন। অর্থাৎ এই যে ৬টি প্রতিষ্ঠানের দর আজ হল্টেড হলো তার কিছু পিছনের তথ্য আমরা জানালাম। আজ কিন্তু টেক্সটাইল, তারপরে ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, তারপরে ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইড, তারপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউট এবং মিউচুয়াল ফান্ড, তারপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার, এসব খাতে কিন্তু সর্বোচ্চ যে দর বেড়েছে প্রতিষ্ঠানগুলো সেগুলো ছিল। এরপরে এর মধ্যে আরেকটি গ্রাফ রয়েছে যে ব্যাংকের এ ক্যাটাগরি শেয়ারের দর কিন্তু আছে সবচেয়ে বেশি বেড়েছে ভ্যালু অনুযায়ী, অর্থাৎ ক্যাটাগরি এবং ভ্যালু অনুযায়ী কিন্তু ব্যাংক, তারপরে ছিল ফার্মাসিউটিক্যালস, তারপর টেক্সটাইল, তার ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার, পেপার অ্যান্ড প্রিন্টিং, এই সব খাতগুলো কিন্তু ভালো করেছে সেক্টর ওয়াইজ লেনদেনে। তো সবকিছু মিলে কিন্তু এখন বাজার একটি ঊর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে। বাজার যখন ভলিউমের সাথে যে শেয়ার দর বাড়া এবং ইন্ডেক্স বাড়া, এটা কিন্তু যখন হয় তখন কিন্তু বাজারে একটি মনে করা হয় যে মানে একটা স্টেবল ঊর্ধ্বমুখী ধারার দিকে যাচ্ছে। সুতরাং যখন এর আগের কয়েক মাসে দেখা গেছে যে কিছুটা যাওয়ার পরেই কিন্তু বাজার কারেকশন হতো, সেখান থেকে 10% প্রফিট পেলেই মানুষ বা সাধারণ বিনিয়োগকারীরা সেল করে দিত। এখন কিন্তু সেই ধারাটা না, এখন কিন্তু হোল্ড করা, এই জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অবস্থা বুঝে কিন্তু এখন কিন্তু একটা সময় যাচ্ছে প্রফিট করার। সুতরাং আমরা sharebusiness24.com আমরা শুধু মেসেজগুলো দিয়ে থাকি, আমরা কিন্তু এখানে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্টও দেখাচ্ছি না। আমরা ঠিক বাজারে যে কোন সময় কোন ট্রেন্ডগুলো দর বাড়ছে এবং কখন আপনারা হোল্ড করবেন কোন সময়টা, সেগুলো কিন্তু ধারণা দিয়ে থাকি এবং আমাদের আগের ভিডিওগুলোতে দেখবেন আমরা কিন্তু এই ধরনের মেসেজ দিয়ে আসছি এবং সেই মেসেজগুলোর সাথে কিন্তু এগুলো অনেকটাই পজিটিভ দেখবেন ম্যাচিং হচ্ছে। অর্থাৎ এই যে ট্রেন্ডগুলো, ধারাগুলো যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু এই বাজার থেকে আপনাকে প্রফিট করা খুব টাফ হবে। তারপর আমরা কিছু সংবাদ নিয়ে আলোচনা করি যে শেয়ার বাজারে দ্রুত সরকারি মালিকানাধীন বিদেশি কোম্পানি আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। দেশের বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে যেগুলোতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোতে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত শেয়ার বাজারে আনার লক্ষ্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছে বিএসইসি। বুধবার বিএসইসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বিএসইসির কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন। সেখানে কিন্তু এই আলোচনা হয়েছে। তারপরে আমরা দেখব যে বহুজাতিক কোম্পানিকে বাজারে দেখব শিল্প উপদেষ্টা বিএসইসির যে খবরটা সেটার একই খবর। অন্যদিকে কিছু ছোট খবর রয়েছে যে জিনিসগুলোকে আমরা আকৃষ্ট করছি যে ইন্দু বাংলা দেখছেন যে গতকালকেও কিন্তু হল্টেড হয়েছিল। এর আগে কিন্তু এই খবরটি, এটা মনে হয় আগেই ইনফরমেশন হয়তো বের হয়ে গেছিল, কিন্তু এখন এটা প্রকাশ্যে আসলো যে আফগান বাজারে প্রবেশ ইন্দু বাংলা ফার্মার। এই জন্য কিন্তু প্রতিষ্ঠানটির বেশ কয়েকদিন হল্টেড হয়েছিল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্দো বাংলা ফার্মা কর্তৃপক্ষ আফগানিস্তানে ওষুধ রপ্তানির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দেশের ওষুধ কোম্পানির সঙ্গে সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে কিন্তু এই তথ্য জানা গেছে এবং আফগানিস্তানে যে সালার ইসুফ জাই ফার্মার সঙ্গে ইন্দো বাংলা ফার্মার সমঝোতা স্মারক হয়েছে। এখন বুঝতে হবে যে এইসব খবরেও কিন্তু শেয়ার দর বাড়িয়ে তারপরে কোম্পানিগুলো সংশ্লিষ্ট থাকে, তারা কিন্তু দর বাড়িয়ে এইসব শেয়ার সেল করে বের হয়ে যান। সুতরাং এই বিষয়টি যে কিন্তু ফার্মার যে আর্থিক প্রতিবেদন সেগুলো যাচাই করবেন এবং তাদের যে অন্যান্য খবরগুলো সেগুলো যাচাই করে তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে গ্লোবাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড বাতিল করা হয়েছে, এটা ক্ষুব্ধ হয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজারে তালিকাভুক্ত এই গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড যে শেয়ার হোল্ডারদের জন্য ঘোষণার প্রায় 14 মাস পর তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পরিষদের বৈঠকে এই ডিভিডেন্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 29 এপ্রিল ব্যাংকটি 31 ডিসেম্বর 2023
সমাপ্ত অর্থ বছরের জন্য 10% ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে 5% ক্যাশ ও 5% বোনাস। সুতরাং এটা অবশ্যই একটা বাজে নজির স্থাপন হলো। অন্যদিকে আজ সূচক উত্থানে 8টি প্রতিষ্ঠানের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। প্রতিষ্ঠানগুলো হলো ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, তারপরে লাফাস হোটস্ট্রিম, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইসলামিক ব্যাংক, স্কয়ার ফার্মা, এসিআই। এই ছিল পুঁজিবাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।